সম্মানিত বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন, আমার আলোচনা শুনছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরবর্তীতে তার সম্পদ কিভাবে বন্টন হবে, অর্থাৎ মুসলিম ফারায়েজ অনুযায়ী কিভাবে তার সম্পদ বন্টন হবে, এ বিষয়ে আমার আজকের আলোচনা। তো প্রথমেই বলে রাখি, আমি আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে ফারায়েজ, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেল, ব্যক্তির সম্পদ প্রথমেই কিভাবে বন্টন হবে। ব্যক্তির সম্পদ প্রথমেই আমরা আসি, একজন ব্যক্তির মারা যাওয়ার পরে তার বাবা কতটুকু অংশ পাবে। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাবা তার মোট সম্পত্তির 6/1 সম্পত্তি পাবে। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির ছেলে বা নাতি ছেলে যেই থাকুক না কেন, সে 6/1 সম্পত্তি পাবে। এবার আসি, একজন ব্যক্তির দাদা কোন মুহূর্তে সম্পত্তি পাবে। দেখুন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে পিতা পেল, কিন্তু পিতা যদি না থাকে, সেই ব্যক্তির পিতা যদি না থাকে, তাহলে আসলো দাদা। অর্থাৎ যখন পিতা না থাকবে তখন সেই ব্যক্তির দাদা ওই সম্পত্তিটা পাবে। তো সেই দাদা পাবে 6/1 সম্পত্তির তখনই পাবে যখন বাবা না থাকবে কিন্তু নাতি ছেলে আছে। নাতি ছেলে থাকলে, বাবা না থাকলে সে পাবে 6/1। তবে এই দাদাই কিন্তু আবার সম্পত্তির মোট ভাগের সেটা কখন পাবে? যখন সেই ব্যক্তির পিতা বা নাতি ছেলে কেউ নেই, সেই মুহূর্তে সেই দাদা কিন্তু জমি পেয়ে যাচ্ছে অর্ধেক। এবার আসি, একজন ব্যক্তির স্বামী কতটুকু পাবে। স্বামী প্রথমত 4 আনা, অর্থাৎ আপনার 4/1 জমি পাবে যদি সেই ব্যক্তির সন্তান বা সন্তানের সন্তান থাকে। তবে যদি সন্তান বা সন্তানের সন্তান না থাকে, তাহলে সেই স্বামী কিন্তু মোট জমির অর্ধেক জমি সম্পত্তি পাবে। এবার আসি, স্ত্রী হিসাবে একজন ব্যক্তি কতটুকু পাবে। হিসাবে সম্পত্তির 4/1 পাবে যখন সন্তান না থাকে, অর্থাৎ ওই ব্যক্তির কোনো সন্তান নেই। তখন যদি সন্তান থেকে যায়, তাহলে 8/1, অর্থাৎ 2 আনা পাবে। আবার ব্যক্তির মা রয়েছে, মা কতটুকু পাবে? মাও পাবে 6/1 যদি সেই ব্যক্তির সন্তান থেকে যায় বা ভাই বোন থেকে যায়, সেই ক্ষেত্রে সে 6/1 পাবে। আর যদি সন্তান না থাকে, তাহলে পাবে 3/1। এবার দেখুন, আপনার সেই ব্যক্তি যে মারা গেল, তার কিন্তু অনেক সময় সম্পত্তি নানি পায়, অনেক সময় সম্পত্তি দাদা পায়। তো দাদার বিষয়টা হয়তো বললাম যে আপনার যখন পিতা থাকে না, সেই মুহূর্তে দাদা পেয়ে যায়, আর যখন মা থাকে না, তখন সেই সম্পত্তিটা নানি পেয়ে যায়। তো নানি কতটুকু পায়? এটা পায় 6/1। দাদারটাও বলেছি 6/1। এবার আসি, কন্যা হিসাবে কতটুকু পায়। মনে রাখবেন, কন্যা যদি জাস্ট একটি থাকে, সেই ব্যক্তির একজন কন্যা থাকে, অর্থাৎ যদি একজনের 10 শতক জমি থাকে, তার অর্ধেক পাবে, 5 শতক সম্পত্তি পাবে কন্যা। কিন্তু যদি একের অধিক আপনার কন্যা সন্তান থাকে, তাহলে মোট সম্পত্তি 3/2 পাবে একজন কন্যা। অপরদিকে যদি আপনার সেই ব্যক্তির পুত্রও থাকে, কন্যাও থাকে, সেই ক্ষেত্রে তো রেশিও আকারে যে ভাই অর্থাৎ ছেলে পুত্র যেই সম্পত্তি পাবে, তার অর্ধেক পাবে একজন কন্যা। এবার আসি, একজন মৃত ব্যক্তির পুত্র মারা গিয়েছে, সেই ক্ষেত্রে পুত্রের কন্যা কতটুকু পাবে। যদি একটি কন্যা হয়, তাহলে 6/1 সম্পত্তি পাবে। অর্থাৎ একজন ব্যক্তির মৃত্যুর পরে তার পুত্রের যদি একটি কন্যা থাকে, তাহলে সেই আগেকার যেভাবে আমি বলেছি যে যদি একটি কন্যা থাকে অর্ধেক, একের অধিক থাকলে আপনার 3/2 সম্পত্তি পাবে কন্যা। একজন ব্যক্তির বোন কতটুকু পাবে। বোন কোন সময় পায়? বোন সম্পত্তি সেই সময়ই পায় যেই সময়ে দাদা নেই, পিতা নেই, পুত্র নেই, সেই ক্ষেত্রেই কিন্তু একজন বোন সম্পত্তি পায়। অর্থাৎ পিতা, দাদা, পিতা, দাদা এবং পুত্র এবং পুত্রের পুত্র, এইগুলো যদি না থাকে, তাহলে সে জমি পাবে
বোন হিসাবে। আর বোন হিসাবে যদি একটি বোন থাকে তাহলে অর্ধেক পেয়ে যাবে, আর যদি একের অধিক থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। আজকে আসলে ফারাইজটা একটু জটিল, বলতে গেলে মনে রাখাও কষ্ট। আপনাদের যতই বলবো হয়তো মনে রাখাটা অনেক কষ্ট হয়ে যাবে। সুতরাং আমি আজকে ফারাইজের বিষয়টি বোন পর্যন্তই আসলাম। তো এর পরবর্তীতে পরবর্তী স্টেপগুলা যারা সম্পত্তি পাবে সেই বিষয়গুলো নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।